আমার নাম আরিয়ান। আমি যে কলেজে পড়তাম সেখানে আমার নজর একটি খুব সুন্দর মেয়ের ওপর পড়ে। মেয়েটি এক গরিব পরিবারের ছিল। তাকে দেখে আমার নিয়ত খারাপ হয়ে যায়, কারণ তার সৌন্দর্য আমাকে খুব মুগ্ধ করেছিল। আমি যে কোনোভাবে এই মেয়েটিকে ভোগ করতে চেয়েছিলাম। আমি অনেকবার তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছি, কিন্তু সে খারাপ ধরনের মেয়ে ছিল না। সে খুব ভদ্র পরিবারের মেয়ে ছিল, যে ছেলেদের সাথে বন্ধুত্ব করতে জানত না, এবং এই কলেজে শুধু পড়াশোনার উদ্দেশ্যেই এসেছিল, ফালতু কাজ করার জন্য নয়। সে নিজের ভবিষ্যৎ গড়তে চেয়েছিল, কিন্তু আমি ছিলাম ধনী পরিবারের বখাটে ছেলে। আমিও তার পেছনে উঠে পড়ে লেগেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতক্ষণ না তাকে ব্যবহার করছি ততক্ষণ তাকে ছাড়ব না। আমি ধীরে ধীরে তাকে নিজের কথায় ভোলানোর চেষ্টা করছিলাম। আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম, বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে এড়িয়ে চলত। একদিন আমার খুব রাগ হয়ে যায় এবং আমি তাকে নিয়ে জোর করে কলেজের ক্লাসরুমে চলে যাই। সেখানে আমি তার সাথে জবরদস্তি করতে শুরু করি। সে আমার মুখে এক জোরালো থাপ্পড় মারে এবং বলে, ভবিষ্যতে আমার সাথে এমনটা আর করবে না। যদি এমন করার চেষ্টা করো তবে তোমার নামে পুলিশে অভিযোগ করব এবং তোমাকে কলেজ থেকেও বের করে দেব। তার কথায় আমার খুব রাগ হয়েছিল এবং আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই মেয়ের থেকে প্রতিশোধ অবশ্যই নেব। আমি ওই মেয়ের ঘরবাড়ির খোঁজখবর নিয়ে জানতে পারি যে সে তার মা আর বড় বোনের সাথে একা থাকে। তার মা সবসময় অসুস্থ থাকেন। আমি তার বাড়ির আশেপাশে আমার এক লোক ছেড়ে দিয়েছিলাম, যাতে সে নজর রাখতে পারে যে সে কখন কি করে, কোথায় যায় এবং কখন বাড়িতে একা থাকে। একদিন আমার লোক আমাকে জানাল যে স্যার, ওই মেয়েটি এখন বাড়িতে একা আছে। তার মায়ের শরীর খুব বেশি খারাপ, তাই তার বড় বোন তাকে বাড়িতে রেখে মাকে হাসপাতালে নিয়ে গেছে। এখন আমার কাছে তার বাড়িতে ঢোকার খুব ভালো সুযোগ ছিল, তাই আমি সুযোগ বুঝে তার বাড়ি চলে গেলাম। যখন আমি তার বাড়ির দরজায় টোকা দিলাম, সে দরজা খুলে দিল, কিন্তু সে আমাকে চিনতে পারেনি, কারণ আমি মুখে মাস্ক পরেছিলাম। আমি তাকে বাড়ির ভেতরে ধাক্কা দিলাম এবং দ্রুত ভেতরে ঢুকে বাড়ির দরজা বন্ধ করে দিলাম। সে চিৎকার করছিল এবং বলছিল যে তুমি কে, কিন্তু আমি তার মুখে জোর করে হাত চেপে ধরে তাকে ঘরের ভেতরে নিয়ে গেলাম এবং তার ইজ্জত নষ্ট করলাম। কিন্তু এই ধস্তাধস্তির মাঝখানে আমার মুখ থেকে মাস্ক খুলে পড়ে যায় এবং আমার চেহারা সামনে চলে আসে। সে আমার মুখ পরিষ্কার দেখতে পেয়েছিল। সে আমাকে খুব গালিগালাজ করতে লাগল। সে কাঁদছিল, আমাকে অভিশাপ দিচ্ছিল এবং কাকুতি মিনতি করছিল, কিন্তু আমার এসব কথায় কোনো ফর্ক পড়ছিল না। আমার কাজ হয়ে গিয়েছিল, আমি তাকে ব্যবহার করেছিলাম এবং এখন আমার এই মেয়ের ওপর থেকে মন ভরে গিয়েছিল। এমনটা আমি শুধু এই মেয়ের সাথেই নয়, বরং অনেক মেয়ের সাথেই করেছি, কিন্তু এটিই প্রথম এমন মেয়ে ছিল যার সাথে আমি তার অমতে এসব করেছিলাম। সাধারণত আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করতাম, তাদের সাথে রাত কাটাতাম এবং তাদের ব্যবহার করে ছেড়ে দিতাম, কিন্তু সেই মেয়েরা সবসময় তারাই হতো যারা এই কাজের জন্য রাজি থাকত। এই মেয়েটি অত্যন্ত সুন্দর ছিল এবং তার সৌন্দর্য আমার মনে গেঁথে গিয়েছিল। আমি মেয়েদের ভালোবাসতাম না, শুধু তাদের সাথে এক রাত কাটানোই ছিল আমার নেশা। এই মেয়ের ইজ্জত নষ্ট করার পর না জানি কেন আমার খুব অস্থির লাগছিল, কারণ প্রথমবার আমি কারোর সাথে জবরদস্তি করেছিলাম। অন্যথায় এখন পর্যন্ত যত মেয়ের সাথে আমার দেখা হয়েছিল তারা নিজেরাই এই কাজের জন্য প্রস্তুত থাকত। পরের দিন আমার বাবা আমাকে লন্ডনের ব্যবসা সামলানোর জন্য লন্ডন যেতে বললেন। আমিও সেখানে যাওয়ার জন্য তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। আমার ভয় ছিল যে পাছে এই মেয়ে আমাকে ধরিয়ে না দেয়, কিন্তু আমি এটাও জানতাম যে সে এত সহজে মুখ খুলবে না, নিজের ইজ্জতের খাতিরে কাউকে কিচ্ছু বলবে না, কারণ গরিব মানুষদের কাছে তাদের ইজ্জতই সব কিছু হয়। আর তেমনটাই হয়েছিল। আমি লন্ডনে শিফট হয়ে গেলাম। কয়েক বছর পর লন্ডনে আমার এক মেয়ের সাথে বিয়ে হলো, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। আমার স্ত্রী বলল যে আমাদের হিন্দুস্তানে ফিরে যাওয়া উচিত। আমি হিন্দুস্তানে ফিরে এসে নিজের বাড়িতে ঢোকা মাত্রই পরিচারিকার বাচ্চা আমার পা জড়িয়ে ধরল। আমার ওই বাচ্চার উপর খুব মায়া হলো। তখনই হঠাৎ তার আসল মা দৌড়ে এলো। আমি তার মুখ দেখলাম তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ সে তো ছিল আকাঙ্ক্ষা। আমি খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, যখন হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে বারবার ডাকছে, পাপা পাপা। কোনো এক ছোট্ট শিশু আমাকে নিজের দিকে টানছে। আমি চোখ খুলতে চাইছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমি কোনো গভীর গর্তে পড়ে যাচ্ছি। আমার শরীর নড়াচড়া করছিল না, আমার আওয়াজ বেরোচ্ছিল না। আমি চিৎকার করছিলাম, আমার মস্তিষ্ক কাজ করছিল না, কিন্তু শরীর একদম অবশ হয়ে গিয়েছিল। হঠাৎ কেউ জোরে আমার মাথা ধরে ঝাঁকিয়ে দিল। তখনই আমার চোখ খুলে গেল। আমাকে ঝাঁকিয়ে দেওয়া মানুষটি অন্য কেউ নয়, বরং আমার স্ত্রী প্রীতি ছিল। সে আমার ওপর ঝুঁকেছিল। আমি তৎক্ষণাৎ ধরফর করে উঠে বসলাম। ঘামে আমার পুরো শরীর ভিজে গিয়েছিল। প্রীতি আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো?
আপনি এসব কেমন আচরণ করছেন? সবার আগে আমি আমার ঘাম মুছলাম, তারপর গভীর শ্বাস নিয়ে তাকে বললাম যে আমার স্লিপ প্যারালাইসিস হয়েছিল। আমি নিজেকে জাগানোর খুব চেষ্টা করছিলাম, কিন্তু আমার এতটুকু সাহস হচ্ছিল না যে আমি উঠে বসি। তুমি কোত্থেকে এলে? তুমি তো কাজে গিয়েছিলে না? আজ তো তোমার ছুটি ছিল না। সে আমার দিকে তাকিয়ে বলল যে হ্যাঁ, আজ আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। অফিসে আমার খুব অস্থির লাগছিল। আর দেখুন, যখন আমি বাড়িতে ঢুকলাম তখন ঘর থেকে আপনার অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। প্রীতি তখনই আমাকে জড়িয়ে ধরে সামলানোর চেষ্টা করছিল, যখন আমি এখন অনেকটা ভালো বোধ করছিলাম। সে আমাকে জল খাওয়ালো, আর আমি পুরো গ্লাস এক চুমুকেই শেষ করে দিলাম। সে আমার কাঁধে হাত রেখে বলল, যদি আপনার শরীর ঠিক না থাকে তবে আমরা ডাক্তারের কাছে যাই। আমি বললাম যে না না, আমার শরীর ঠিক আছে। তারপর আমি চটি পরে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বললাম, হয়তো ঘুমের অভাবে আমার সাথে এমনটা হয়েছে, তা না হলে আমার শরীর তো ঠিক আছে। আমি স্নান করে আসছি, তারপর আমরা খাবার জন্য বাইরে যাব। বাইরের একটু হাওয়া লাগলে শরীর আরও ভালো হয়ে যাবে। প্রীতি বলতে লাগলো যে আচ্ছা ঠিক আছে, আমিও তৈরি হয়ে নিচ্ছি। তারপর সে তৈরি হতে চলে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়েও আমার মাথায় সেই আওয়াজগুলোই বাজছিল, পাপা পাপা। না জানি কে ছিল যে আমাকে প্রতিদিন এভাবে ডাকত। আমি যখনই ঘুমানোর জন্য শুতাম, আমার স্বপ্নে একটি বাচ্চা আসত এবং মনে হতো যেন সে আমাকে খুব আকুল হয়ে ডাকছে। কিছুক্ষণ পর আমি বাইরে এলাম তো দেখলাম আমার স্ত্রী আয়নার সামনে বসে মেকআপ করছে। আমিও জামাকাপড় পাল্টে তৈরি হয়ে নিয়েছিলাম। আমিও আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিলাম। তখন সে আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, আমি ভাবছিলাম যে আমরা ইন্ডিয়া ফিরে যাই, বাড়ির লোকেদের সাথে দেখা করি। 5 বছর হয়ে গেল আমরা হিন্দুস্তান থেকে লন্ডনে এসেছি। জানি না সেখানে সব কেমন হবে। আপনার বাড়ির লোকও আপনাকে অনেকবার এখানে এসেছেন এবং প্রতিবারই অভিযোগ করে যান যে আমরা এখানে এসে নিজের দেশকে ভুলেই গেছি। হয়তো আপনার বাড়ির লোক আপনাকে খুব মনে করছে, তাই আপনার শরীর এমন খারাপ হচ্ছে। আমার মাও তো অনেকবার আমাকে ইন্ডিয়া ফিরে যেতে বলেছেন, অন্তত কয়েকদিনের জন্য দেখা করতে তো এসো। আমি ভাবছি আমরা কিছুদিনের জন্য ওখানে ঘুরতে যাই, এতে আমরা আমাদের বাড়ি আর বাড়ির লোকেদের সাথে দেখাও করতে পারবো, আর তাদের অভিযোগও দূর হবে। স্ত্রীর কথা শুনে আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম এবং তার দিকে তাকিয়ে বললাম, তুমি ঠিকই বলেছ, আমরা একবার ঘুরে আসি। না জানি কেন আমার শরীরটাও ঠিক থাকছে না। যদি আমার কিছু হয়েও যায় তবে অন্তত সারা জীবন আমার বাড়ির লোকেদের এই দুঃখ তো থাকবে না যে তাদের ছেলে শেষবার তাদের সাথে দেখাও করতে পারেনি। আমার কথা শুনেই প্রীতি ছটপট করে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল এবং আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, আপনি এ কেমন কথা বলছেন? ভগবান না করুক আপনার কিছু হোক, আপনার তো আমার আয়ু লেগে যাক। আমি আপনার দীর্ঘায়ুর জন্য সবসময় প্রার্থনা করি। এরপর যদি আপনি এমন কথা মুখ দিয়ে বের করেন তবে ভালো হবে না। সে বেশ উদাস হয়ে গিয়েছিল। তার কথা শুনে আমিও চুপ হয়ে গেলাম এবং তার চুল কানের পেছনে সরিয়ে দিয়ে বললাম, আমি জানি প্রীতি, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু মাঝে মাঝে মনটা সব কিছুতে ভারী হয়ে যায়। না জানি কেন, কিন্তু আমার ভেতরে শূন্যতা অনুভব হয়। মনে হয় যেন আমি জীবনে অনেক কিছু খারাপ করেছি, এখন আমাকে সেগুলোর প্রায়শ্চিত্ত করতে হবে। আমার কথা শুনে আমার স্ত্রী আমার হাত ধরে বলল, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আমরা 3 বছর ধরে সন্তানের জন্য চেষ্টা করছি, কিন্তু এখনও আমাদের কোল ভরেনি। একজন স্বামীর জন্য সন্তান হওয়া খুব জরুরি। আমাদের বিয়ের পুরো 5 বছর হয়ে গেল, কিন্তু এখনও আমরা এই খুশি অনুভব করতে পারিনি। তবে আমার বিশ্বাস আমি খুব তাড়াতাড়ি মা হয়ে যাব এবং আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। প্রীতির কথা শুনে আমি সাথে সাথে তাকে জড়িয়ে ধরলাম এবং তার কাঁধ চাপড়ে বললাম, আরে তুমি কেন উদাস হচ্ছ? আমার কথার মানে এটা ছিল না। আমি আমার কথা শেষ করার আগেই সে নিজের চোখের জল মুছে আমার থেকে আলাদা হলো এবং বাইরের দিকে এগোতে এগোতে বলল যে, বাদ দিন না এসব কথা, আমরা বাইরে যাই, আমারও খিদে পেয়েছে, খাবার দাবার খেলে মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। এই বলে সে বাইরের দিকে চলে গেল, আর পেছনে আমি দীর্ঘশ্বাস ফেললাম এবং নিজেকে সামলালাম। আমার বিয়ের 5 বছর হয়ে গিয়েছিল। যে সময় আমি এখানে লন্ডনে এসেছিলাম তার কিছুদিন পরেই প্রীতির পরিবারও এখানে এসেছিল। তারা আমার পরিবারকে খুব ভালো করে চিনত, কারণ তারাও ইন্ডিয়ার সেই শহর থেকেই ছিল যেখানে আমি থাকতাম। আমাদের কোম্পানির একটি অনুষ্ঠান ছিল যেখানে প্রীতির বাবা মায়ের সাথে আমার বাবা মায়ের দেখা হয়েছিল, এবং সেই ফাঁকেই আমাদের বাবা মায়েরা আমাদের দুজনের বিয়ে ঠিক করে দিয়েছিলেন, কারণ প্রীতির বাবাও এখানে ব্যবসার প্রয়োজনে আসতেন। আমি তো আগেই আমার কাজের জন্য এখানে থাকতাম, তাই আমার পরিবার এখানেই এসে আমার বিয়ে দিয়ে দিয়েছিল। আমার পুরো পরিবার এখানে চলে এসেছিল এবং প্রীতির পুরো পরিবারও এখানে চলে এসেছিল, আর এইভাবে আমাদের দুজনের বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল। প্রীতিও এক ধনী পরিবারের মেয়ে ছিল, সে শিক্ষিত এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। বিয়ের পর আমাদের 2 পরিবারই এখান থেকে চলে গিয়েছিল এবং শুধু আমরা দুজন এখানে ছিলাম। সে আমার সংসার সামলে নিয়েছিল, সংসারের সাথে সাথে সে চাকরিও করত। আমি তাকে অনেকবার বারণ করেছিলাম যে তুমি চাকরি করো না, তুমি বিশ্রাম নাও, কিন্তু চাকরি করা তার শখ ছিল, কারণ আমার নিজেরও ব্যবসা ছিল। সে চাইলে আমার কোম্পানির মালকিন হতে পারত এবং তার বাবার ব্যবসাও লন্ডনে ছিল। সে চাইলে তার বাবার কোম্পানিও সামলাতে পারত,
কিন্তু তাকে চাকরি করার শখ পূরণ করতে হতো, তাই সে লন্ডনে থেকে অন্য কোম্পানিতে চাকরি করে নিজের শখ পূরণ করছিল। এবং আমি তাকে এই কাজের জন্য আটকাতে চাইলেও তার বক্তব্য ছিল যে আমাকে আমার শখ পূরণ করতে দাও। তাছাড়া আমি ভাবতাম যে এখন সে একা আছে, এখন তার কোনো সন্তানও নেই, তাই সে যাতে নিজেকে একা অনুভব না করে, চাকরি করলে তার মন অন্যদিকে থাকবে। তাই এটা ভালো যে সে নিজের মন চাকরিতে লাগাক। তার চাকরি নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমি নিজে এত ধনী ছিলাম যে আমি আমার কোম্পানিতে গিয়ে কাজ না করলেও আমার কোনো তফাৎ পড়ত না। আমরা স্বামী স্ত্রী দুজনেই পরিশ্রমী ছিলাম। এখানে আসার পর আমি আমার ব্যবসাকে খুব ভালোভাবে সামলাচ্ছিলাম। আমার বাবার দুটো কোম্পানি এখানে ছিল যেগুলি আমি দেখাশোনা করছিলাম, এবং আমার স্ত্রী একটি ব্যাংকে ম্যানেজারের চাকরি করছিল। আমাদের কাছে অঢেল টাকা ছিল। ইন্ডিয়াতে আমার নিজের জমি ছিল, গাড়ি ছিল, কিন্তু আমাদের কাছে শুধু একটি সুখ ছিল না, আর সেই সুখ সব কিছুর উপর ভারী হয়ে দাঁড়িয়েছিল, সন্তানের সুখ। আমি আর আমার স্ত্রী আমাদের পুরো চেকআপও করিয়েছিলাম, কিন্তু ডাক্তারের বক্তব্য ছিল যে আপনারা দুজনেই একদম ফিট আছেন, শুধু ওপরওয়ালার পক্ষ থেকে দেরি আছে। ডাক্তার তো আমাদের বাচ্চা দত্তক নেবার পরামর্শও দিয়েছিলেন, কিন্তু আমি না করে দিয়েছিলাম, কারণ ইন্ডিয়াতে যদি কেউ এই কথা জানতে পারে তবে খুব বড় হাঙ্গামা হতে পারে। আমরা খানদানি ধনী মানুষ ছিলাম এবং আমাদের অনেক সম্পত্তি ছিল, অনেক দূর পর্যন্ত আমাদের ব্যবসা ছড়িয়েছিল। যদি আমাদের বংশের বাচ্চা দত্তক নেওয়া হয় তবে এতে আমাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওঠা ছাড়া আর কিছুই হতো না, তাই আমি এই পদক্ষেপ নিতে পারিনি। যদিও আমার স্ত্রী অনেকবার আমাকে বলেছিল যে আমরা কোনো বাচ্চা দত্তক নিয়ে ইন্ডিয়াতে এটা প্রচার করি যে এই বাচ্চা আমাদের, কিন্তু আমি রাজি হইনি। আমার মন এসব জিনিসের জন্য একদমই প্রস্তুত ছিল না। কোথাও না কোথাও আমার মনে এই আকাঙ্ক্ষা ছিল যে আমার নিজের রক্তই পৃথিবীতে আসুক, কিন্তু বলে না যে ভগবানের যা মঞ্জুর থাকে তার সামনে সব মানুষ নিরুপায় হয়ে যায়। আমি তৈরি হয়ে বাইরে এলাম তো সে পার্কিং পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমি লিফটের মাধ্যমে পার্কিংয়ে পৌঁছলাম তো আমার নজর হঠাৎ সামনের দিকে গেল। আমার স্ত্রী কোনো এক মহিলার সাথে দাঁড়িয়েছিল এবং সে কাঁদছিল। আমি চিন্তিত হয়ে তার দিকে এগোলাম। আমি কিছু বলার আগেই সে তাড়াতাড়ি নিজের চোখের জল মুছে ফেলল। যখন ওই মহিলাও আমাকে হ্যালো বলে চলে গেল, আমি আমার স্ত্রীর দিকে মনোযোগ দিলাম এবং তাকে দেখে বললাম যে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সে না সূচক মাথা নেড়ে বলল যে আপনি কাল ইন্ডিয়ার টিকিট কাটান, আমরা ইন্ডিয়া ফিরে যাচ্ছি, আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। তার কথা শুনে আমি সাথে সাথে বললাম যে আমরা ডাক্তারের কাছে যাই, কি হয়েছে তোমার? সে বলল আমি আপনাকে যতটা বলেছি আপনি শুধু ততটা করুন, আমরা এখন এখানে থাকব না, আমাকে ইন্ডিয়া যেতে হবে। এই বলে সে গাড়িতে গিয়ে বসে পড়ল। কিন্তু আমি এখন চিন্তিত হয়ে পড়েছিলাম এবং দুশ্চিন্তা নিয়েই ড্রাইভিং সিটে বসলাম। সে নিজের মুখ জানলার দিকে ঘুরিয়ে নিয়েছিল। অস্বস্তিতে নিজের শব্দের জন্য লজ্জিত অনুভব হচ্ছিল যে আমি আমার স্ত্রীকে সন্তানের কথা বললামই বা কেন। অকারণেই সে উদাস হয়ে গিয়েছিল, কিন্তু বিষয় অন্য কিছু ছিল। কিছুক্ষণ পর সে আমার দিকে তাকিয়ে বলল, আমরা সেখানে গিয়ে সবাইকে সত্যিটা বলে দেব। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি কিছু বলার আগেই সে বলল, মিথ্যা লুকানো শুধু নিজের জন্য ধ্বংস আর ক্ষতি। যদি আমরা সবাইকে সত্যি সত্যি বলে দিই তবে আমার আর আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা খুব সহজেই বাচ্চা দত্তক নিতে পারি এবং আমাদের নতুন জীবন শুরু করতে পারি। তাছাড়া আমরা তো আর সারা জীবনের জন্য ইন্ডিয়া যাচ্ছি না, শুধু কিছুদিন ওখানে থাকব, তাদের মন জয় করব এবং আমাদের কথা বলে ফিরে আসব। এখানে হাজার হাজার বাচ্চা আমাদের দত্তক নেবার জন্য পাওয়া যাবে। আমি আমার স্ত্রীর কথা শুনে বললাম, তুমি কোন সত্যির কথা বলছো? কি বলতে চাও তুমি হিন্দুস্তান গিয়ে? যদি আমরা বাচ্চা দত্তক নিয়ে তবে এই কথা তো আমরা এখানে ফোন করেও বলতে পারি। হিন্দুস্তান গিয়ে এই নিয়ে কথা বলার কি দরকার? আমার কথা শুনে সে কিছু মুহূর্ত আমাকে নিঃশব্দে তাকিয়ে দেখল এবং তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, আমি এখন আপনাকে কিছু বলতে পারবো না, আমাকে হিন্দুস্তান যেতে হবে, ব্যাস, আমি বলে দিয়েছি না। আর এখন আমি আমার কথা দ্বিতীয়বার বলবো না, এটা শেষ সিদ্ধান্ত। তার কথা শুনে না জানি কেন আমার কোনো গোলমালের আভাস হলো। আমি আমার হাত বাড়িয়ে তার হাত ধরে বললাম, প্রীতি, যদি তোমার মাথায় কোনো কথা চলে তবে তুমি আমার সাথে শেয়ার করো, আমরা দুজনে মিলে এই সমস্যার সমাধান বের করব। ইন্ডিয়া গিয়ে হঠাৎ করে এই বিষয়ে ঘোষণা করে দেওয়া যে আমরা বাচ্চা দত্তক নিচ্ছি, এটা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। বংশের জমি জায়গা থেকে আমাকে বঞ্চিত করা হতে পারে। দ্বিতীয় বিয়ের জন্য আমার ওপর চাপ দেওয়া হতে পারে। আমার বাড়ির নিয়মকানুন তুমি এখনও জানো না। আমার কথা শুনে আমার স্ত্রী বলতে লাগলো, আমি আপনাকে যতটা বলছি আপনি ততটা করুন। আমি আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী। আমরা দুজনে যদি এমন একটি সিদ্ধান্তে একমত না হই তবে ভবিষ্যতে আমাদের জীবন কেমন করে চলবে? সে বেশ রেগে গিয়েছিল, তার মুখ হঠাৎ করে লাল হয়ে গেল। আমি সাথে সাথে মাথা ঝাড়া দিলাম এবং ভাবলাম হঠাৎ আমার মাথায় কেমন খেয়াল এলো। আমি তাড়াতাড়ি নিজেকে সামলালাম এবং সোজা রেস্টুরেন্টের দিকে রওনা হলাম। পুরনো সময়েও কিছু ঘটেছিল, সেই মুখটাকে আমি মনেও করতে চাইছিলাম না। যদি সেই সম্পর্কে প্রীতি জানতে পারে তবে সে আমার জীবন বরবাদ করে দেবে।
আমি তক্ষুনি আমার সব চিন্তাকে ঝেড়ে ফেললাম এবং সোজা রেস্টুরেন্টের কাছে গিয়ে গাড়ি পার্ক করলাম। আমরা দুজনে ভেতরে ঢুকলাম, তো গেটকিপার আমাদের স্যালুট করল। আমরা চুপচাপ একটি টেবিলে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরই ওয়েটার মেনু নিয়ে এলো। আমি মেনু দেখে অর্ডার দিলাম। আমার স্ত্রী বেশ গুমসুম হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না যে তার হঠাৎ কি হয়েছে এবং সে ওই মহিলার সামনে কাঁদছিল কেন। একবার মনে হলো তাকে জিজ্ঞাসা করি, কিন্তু আমি চুপ থাকলাম। লন্ডন এসে আমি কিছু জিনিস অবশ্যই শিখেছিলাম। এক তো অন্যের জীবনে বেশি হস্তক্ষেপ করা একে অপরের প্রাইভেসিতে ব্যাঘাত ঘটানোর সমান। যদিও আমরা দুজনে স্বামী স্ত্রী, কিন্তু কিছু সীমাবদ্ধতা সব সময় মানুষের মধ্যে থাকা উচিত। প্রতিটি মানুষের নিজস্ব জগৎ থাকে। যদি আমরা তার জীবনে হস্তক্ষেপ করি, তবে সেও আমাদের প্রতি বিরক্ত হয়ে যাবে। সেই কারণে আমি ওই মহিলার কথা পুরোপুরি এড়িয়ে গেলাম এবং নিজের হাত বাড়িয়ে আমার স্ত্রীর হাত ধরলাম। সে আমাকেই দেখছিল। আমি তার ফোলা চোখের দিকে তাকিয়ে বললাম, প্রীতি, তুমি চিন্তা করো না। দেখো, সন্তান হওয়া বা না হওয়া এতে তোমার বা আমার তো কোনো দোষ নেই, আর না আমাদের কোনো হাত আছে। এসব তো ওপরওয়ালার পক্ষ থেকে হয়। আর আমরা হিন্দুস্থানি, এই জিনিসগুলো বুঝি। এই লন্ডনের ডাক্তাররা তো পাগল, তারা কিচ্ছু খবর জানে না। এখন আমরা কাল বা পরশু ইন্ডিয়া যাচ্ছি, তো আমি সেখানে তোমাকে কোনো ভালো বিশেষজ্ঞকে দেখাবো, অথবা মায়ের সাথে তুমি কোনো বাবা সাধুর কাছে যেও। আমি জানি লন্ডনের মতো জায়গায় বসে আমি এক অদ্ভুত ধরনের কথা বলছি, কিন্তু দেখো, কিছু মানুষের এতে দৃঢ় বিশ্বাস থাকে এবং এই দৃঢ় বিশ্বাস থেকেই অনেক মহিলা গর্ভবতী হয়ে যায়। আমার কথা শুনে সে কোনো উত্তর দিল না। সে শুধু মাথা নিচু করে নিচু স্বরে বলল, আমাকে ওখানে গিয়ে সত্যিটা বলতে হবে। আমি এখন আর সত্যি লুকাতে পারছি না। আমার মধ্যে অতটা সাহস নেই। এ কথা বলতেই সে আমার থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ তার কি হয়ে গেল। শরীর আমার খারাপ হয়েছিল, কষ্টে আমি ডুবেছিলাম, তবে সে এই ধরনের আচরণ কেন করছে? কিছু তো গোলমাল অবশ্যই ছিল। আমি তার দিকে তাকিয়ে এখন বেশ কড়া সুরে বললাম, আমার তোমার ব্যবহার কিছু অদ্ভুত লাগছে। তোমার কি হয়েছে? আমার কথা শুনে সে একবার আমার দিকে তাকালো এবং নিচু স্বরে বলল, যদি স্বামী মরতে কথা বলে, তবে একজন স্ত্রীর অবস্থা এমনই হয়ে যায়। যদি এখনও আমি চুপ থাকি, তবে সেই দিন দূরে নয় যখন আমার উপর বিধবার তকমা লাগিয়ে দেওয়া হবে। আর আমি এমনটা চাই না। আমি আমার সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। আর এই জিনিসের জন্য আমাকে একটু সাহস করতে হবে এবং তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। তার কথা শুনে আমার এক জোরালো ধাক্কা লাগলো। সে সন্তানের কারণে এত বেশি চিন্তিত হয়নি, বরং আমার বলা একটি কথা তাকে এত বেশি বিচলিত করে দিয়েছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আরে বোকা, আমি তো এমনিতেই বলে দিয়েছিলাম। আমার মনটা ভারী লাগছিল, হয়তো আপনজনদের কথা মনে পড়ছিল। আমরা ইন্ডিয়া যাব, তাদের সাথে ওঠা বসা করব, গল্প করব, তবে বেশ ভালো লাগবে। আর আমি তোমার মন খারাপ করার জন্য ওই কথা বলিনি। ব্যাস হঠাৎ আমার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। আমি ক্ষমা চাইছি। আমি তোমাকে খুব ভালোবাসি প্রীতি। তোমার সামান্য কষ্ট আমার প্রাণ কাঁদিয়ে দেয়। প্লিজ এভাবে উদাস হয়েও না, স্বাভাবিক হয়ে যাও এবং এই জায়গাটাকে অনুভব করো। আমার কথা শুনে সে হালকা হাসল এবং আমার হাত চাপড়ে বলল, আমি বলছি না, আমি ইন্ডিয়া গিয়ে আপনাদের সবাইকে খুশি দেব, আপনার সব দুশ্চিন্তা দূর করে দেব, আপনার মনের ভার নামিয়ে দেব, আপনাকে এমন এক পৃথিবীতে পৌঁছে দেব যেখানে শুধু আমার শান্তি আর খুশি থাকবে। আপনি শুধু ইন্ডিয়ার টিকিট বুক করুন, আর ওখানে বাড়ির কাউকে বলবেন না যে আমরা আসছি। আমরা তাদের সারপ্রাইজ দেব। তার কথা শুনে আমি হালকা হাসলাম এবং পুনরায় ওয়েটারকে তাড়াতাড়ি খাবার আনার নির্দেশ দিলাম। প্রায় কিছুক্ষণ পরেই আমাদের খাবার পরিবেশন করা হলো। যেমন যেমন খাবার পেটে যাচ্ছিল, প্রীতির মেজাজও ভালো হতে থাকলো। আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে কিছু না হোক অন্তত কিছুটা তার মেজাজ ভালো হয়েছে। প্রায় 1.5 ঘন্টা আমরা ওখানে ছিলাম এবং তারপর সেখান থেকে আমরা পার্কে চলে গেলাম। কিছুক্ষণ হেঁটে এখন শরীর বেশ ভালো মনে হচ্ছিল। প্রীতি ছোট ছোট বাচ্চাদের খুব মায়ার সাথে দেখছিল। আমার ইচ্ছা ছিল না তার কষ্ট বাড়িয়ে দেওয়ার, কিন্তু অজান্তেই আমি তাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। কিছুক্ষণ পর আমরা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি পৌঁছে আমি ইন্ডিয়ার ফ্লাইট বুক করে নিলাম, কিন্তু 1 সপ্তাহ পরে আমরা ফ্লাইটের টিকিট পেলাম। ওই 1 সপ্তাহের মধ্যে আমাকে আর তাকে অনেক কাজ করতে হয়েছিল। তাকে কিছুদিনের জন্য ছুটির আবেদন দিতে হয়েছিল, আর আমাকে আমার কাজ ম্যানেজার আর কর্মীদের বুঝিয়ে দিতে হয়েছিল। সময় ধীরে ধীরে পার হতে লাগলো। 1 সপ্তাহ পর আমরা মালপত্র নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা হলাম। বিমানবন্দরে বসে না জানি কেন আমার বারবার জীবনের সেই সব কথা মনে পড়ছিল যেগুলো ইন্ডিয়াতে 5 বছর আগে আমি করে এসেছিলাম। কিন্তু প্রতিবার আমি আমার চিন্তাকে ঝেড়ে ফেলছিলাম যে বারবার আমি এই সব নিয়ে কেন ভাবছি, যার সাথে এখন আমার কোনো সম্পর্কই নেই। কিছুক্ষণ পর আমাদের ঘোষণা হলো এবং আমরা ফ্লাইটে বসলাম। এক দীর্ঘ সফর পার করে আমরা ইন্ডিয়া বিমানবন্দরে সকালবেলা নামলাম।
ইন্ডিয়ার মাটিতে পা রেখে না জানি কেন আমার ভেতর পর্যন্ত শান্তি অনুভব হলো, কিন্তু হঠাৎই মনে এক অদ্ভুত টান তৈরি হলো। আমাকে তক্ষুনি বাড়ি পৌঁছতে হবে। কেউ আছে এমন যে আমাকে মনে করছে, কেউ আছে যে আমাকে ডাকছে। ফ্লাইটের সময়ও আমি অনেকবার চোখ বন্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রতিবার আমার কানে শুধু একটি আওয়াজ বাজছিল, পাপা পাপা। এমন কেন হতো আমি নিজে বুঝতে পারছিলাম না। বাইরে এসে আমি ট্যাক্সি বুক করলাম এবং সোজা বাংলোর দিকে রওনা হলাম। আমাদের বিমানবন্দর থেকে বাংলো পর্যন্ত পৌঁছতে 1.5 ঘন্টা সময় লেগে গেল। 1.5 ঘন্টা পর আমার গাড়ি বাংলোর গেটে থামল। ভাড়া মিটিয়ে আমি আর আমার স্ত্রী মালপত্র নিয়ে গেটের কাছে এলাম, তো গার্ড আমাকে দেখে স্তম্ভিত হয়ে গেল। তার অবস্থা এমন হয়ে গেল যেন শরীরে রক্ত নেই। খুশিতে সে আমাকে জড়িয়ে ধরল, বলতে লাগলো, আরিয়ান স্যার, আপনি এভাবে হঠাৎ চলে এলেন? ছোট সাহেব এসেছেন। সে ভেতরে যেতে যেতে চিৎকার শুরু করে দিল, আর আমি আমার স্ত্রীকে নিয়ে ভেতরের দিকে এগোলাম। আমার স্ত্রীর মুখেও হাসি ছড়িয়ে পড়ল। এমন ভালোবাসা, এমন আবেগ থেকে আমরা 5 বছর দূরে ছিলাম। এখন সেই সব আবার আমরা পেতে চলেছি। মেন গেট পার করে যখন আমরা বাড়ির দরজায় পৌঁছলাম, তখন হঠাৎ কেউ আমাকে চড়া গলায় ডাকল, পাপা, আমার পাপা। এটি একটি ছোট্ট শিশুর আওয়াজ ছিল। আমার স্ত্রীও ওই আওয়াজ শুনে সাথে সাথে ঘুরে তাকালো, যখন এক গোলগাল সুন্দর বাচ্চা আমার পায়ের সাথে এসে জড়িয়ে ধরল এবং খুশিতে টকবক করতে লাগলো, যেন আমার আশাতে সবথেকে বেশি খুশি সেই হয়েছে। আমার পাপা এসেছেন, আমার পাপা এসেছেন, আমাকে কোলে নিন পাপা। সে নিজের ছোট্ট হাত আমার দিকে বাড়িয়ে খুব মাসুমভাবে বলছিল। আমি 5 বছর ধরে সন্তানের জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিলাম। এক ছোট্ট বাচ্চাকে দেখে আমার মন হঠাৎই আকুল হতে লাগলো, এবং যে ভঙ্গিতে সে আমাকে পাপা বলে ডাকছিল, আমার মন ভরে এলো। আমি কিছু না বলেই তাকে কোলে তুলে নিলাম। আমার স্ত্রী হঠাৎ দুপা পিছিয়ে গেল, কিন্তু আমার নজর এই মাসুম বাচ্চার ওপরই ছিল। আমি আমার স্ত্রীর দিকে তাকাইনি। আমি এই বাচ্চার গালে আদর করে তাকে সাথে সাথে বলতে লাগলাম যে, খোকা, তোমার নাম কি আর তুমি কে? এখনও আমি আরও কিছু বলতাম। এই সময় আমাদের বাড়িতে কাজ করা পুরনো মাসি আমার কাছে এলেন। আমাকে দেখে প্রথমে তো তিনি খুশি প্রকাশ করলেন, তারপর ওই বাচ্চাকে কোলে নিয়ে বললেন যে, ক্ষমা করবেন সাহেব, এই বাচ্চা নাদান, যে কাউকে নিজের বাবা বলে দেয়। এটি নতুন পরিচারিকা আকাঙ্ক্ষার ছেলে। সে 2 মাস আগেই এখানে কাজ করতে এসেছে। এই নাম শুনে না জানি কেন এক মুহূর্তের জন্য আমার বুকটা ধক করে উঠল। আমি এই বাচ্চাকে ভালো করে দেখলাম। না জানি কেন তার মুখ আমার কাছে কারোর সাথে মিল আছে বলে মনে হলো। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। আমার আসার খবর পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল। সবাই সদর দরজার দিকে চলে এসেছিল। আমি তৎক্ষণাৎ নিজের মনোযোগ এই বাচ্চার থেকে সরিয়ে আমার স্ত্রীর দিকে দিলাম, যে একপাশে দাঁড়িয়ে ভেজা চোখে এই বাচ্চাকে দেখছিল। মাসি এই বাচ্চাকে নিয়ে আবার সার্ভেন্ট কোয়ার্টারে চলে গেলেন। আমি কিছু বলতাম বা আমার স্ত্রীর দিকে এগোতাম, তখনই আমার মা হঠাৎ এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি সব ভুলে এখন নিজের পরিবারে মগ্ন হয়ে গেলাম। আমার বাবা মা, ভাই, দাদা, দাদি সবাই আমাকে দেখে খুব খুশি হচ্ছিলেন, কিন্তু প্রীতির অবস্থা বেশ অদ্ভুত হয়ে গিয়েছিল। সে শুধু সবার সাথে হাত মেলালো। আমার মা আর ভাবি তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু সে নিজেই পিছিয়ে গেল। তার এই ধরন আমার কাছে বেশ খারাপ লাগলো, কিন্তু আমি কিছু বললাম না। হয়তো ভ্রমণের ক্লান্তি ছিল, তাই সে এমন আচরণ করছিল। আমাদের সবাই ডাইনিং রুমে নিয়ে গেল। বাড়ির সবাই খুব খুশি ছিল এবং বারবার আমাদের শরীর স্বাস্থ্যের খবর নিচ্ছিল। বাংলোর নকশা তো একদম আগের মতোই ছিল। হ্যাঁ, তবে আসবাবপত্রে অনেক বদল এসেছিল। আমার মা আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার আদরের ছেলে বাড়ি ফিরে এসেছে, তাও পুরো 5 বছর পর। তুমি তো একবারও আমাদের বললে না যে তুমি বাড়ি আসছো। যদি তুমি আমাদের বলে দিতে, তবে আমরা তোমার জন্য কত ভালো আয়োজন করতাম, আর আমরা তোমাকে বিমানবন্দরে নিতেও যেতাম। কিছু অতিথিকেও নিমন্ত্রণ করতাম তোমার আসার খুশিতে। এটি তোমার খুব ভুল কাজ যে তুমি আমাদের কিছু বললে না। আমি হেসে বললাম, কোনো ব্যাপার না মা, আপনাদের সবার সাথে দেখা করার জন্য আমি খুব বেশি উত্তেজিত ছিলাম, তাই আপনাদের কাউকে এটা জানাতে চাইনি যে আমি আসছি। আমি এই কারণেই আপনাদের খবর দিইনি যে আমি আপনাদের এই খুশি ভরা আর বিস্ময় ভরা মুখ দেখতে চেয়েছিলাম। যদি আমি বলে আসতাম, তবে আপনাদের মুখে এই খুশি দেখতে পেতাম না যা এখন দেখছি। আমরা দুজনে আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই হঠাৎ চলে এলাম। আমার এই কথায় সবাই হেসে দিল। আমার মা প্রীতিকে দেখে বলতে লাগলেন, খুব ভালো করেছো মা, তুমি যে বৌমাকেও সাথে এনেছো। তাছাড়া সে তো বেচারি প্রথমবারই নিজের শ্বশুরবাড়ি এসেছে। এখন এক কাজ করো, তোমরা দুজনে একটু বিশ্রাম নাও, জামা কাপড় পাল্টে নাও, তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো। বৌমাকে বেশ ক্লান্ত লাগছে। মা লাল চোখের দিকে তাকিয়ে বললেন। আমিও প্রীতিকে ভালো করে দেখলাম। ফ্লাইটেও সে বেশ চুপচাপ ছিল, এবং এখন বাড়ির লোকেদের সাথে সাক্ষাতেও সে আমাকে খুশি মনে হলো না। এখানে আসার জন্যই সেই জেদ করেছিল, এবং এখন যখন সে এখানে পৌঁছে গেছে, তখন তার মুখের হাসি যেন কোথাও হারিয়ে গেছে।
বাংলোর সদর দরজাতেও তার মুখ থমথমে ছিল। হয়তো এই বাচ্চা পাপ্পা বলা তাকে বেশ অদ্ভুত আর কষ্টদায়ক মনে হয়েছে। আমার মায়ের কথা শুনে সে হঠাৎ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল এবং আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার খুব ক্লান্তি লাগছে, আমাকে বিশ্রাম নিতে হবে। আমার শরীর ঠিক লাগছে না, বিশ্রাম নিলে শরীর ভালো হয়ে যাবে, আপনি আমাকে ঘরে নিয়ে চলুন। এই বলে সে সামনের দিকে এগিয়ে গেল। আমি সবাইকে ইশারা করে তার সাথে ঘরের দিকে চলে গেলাম। আমরা দুজনে ঘরে ঢোকামাত্রই আমি তার হাত ধরে বললাম, কি হয়েছে প্রীতি, তুমি এত চুপচাপ কেন হয়ে গেলে? সে মাথা নেড়ে চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। তার এত রুক্ষ ব্যবহার আমার বোধগম্য ছিল না। আমার ঘর আজও 5 বছর আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার মা প্রতি সপ্তাহে আমার ঘর পরিষ্কার করাতেন। তাদের কারণেই আজ এই ঘর থাকার যোগ্য ছিল। আমিও চুপচাপ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম এবং যখন বাইরে এলাম তখন প্রীতি কোথাও ছিল না। একটু অবাক হলাম যে হঠাৎ এই মেয়ে কোথায় হারিয়ে গেল। এই তো সে নিজে বলছিল যে আমি বিশ্রাম নেব, তবে এখন ঘরে নেই কেন? আমার ইচ্ছা হলো নিচে গিয়ে তার খবর নিই, কারণ ফ্লাইটের পর প্রায়ই তার শরীর বেশ খারাপ হয়ে যায়। যদি সে ঘুম না দেয় তবে তার মাথায় যন্ত্রণা হতে থাকে। এখন আমি দরজার দিকেই এগোলাম যখন ঘরের দরজা খুলল এবং প্রীতি ভেতরে ঢুকল। এটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম যে তার কোলে সেই গোলগাল বাচ্চাকেই ছিল যে আমাকে দরজায় পাপ্পা বলে ডাকছিল। আমি আমার স্ত্রীকে কিছু বলার আগেই সে বাচ্চাটিকে আমার কোলে দিয়ে বলল, কত সুন্দর বাচ্চা না এটি, এর চেহারা আপনার সাথে কত মিলছে না? আমি এই বাচ্চাকে ভালো করে দেখলাম। এই কথা সত্যি ছিল যে তার মুখ আমার সাথে অনেক মিল ছিল। আর একজন মানুষই ছিল যার কথা উল্লেখ করাও আমি খুব বড় পাপ মনে করতাম। আমি মাথা নেড়ে না সূচক ভঙ্গি করে বললাম, না না, এমন কোনো কথা নেই, এটি আমার সাথে মিলবে কেন? আমি একে চিনি না, আমি একে কখনো দেখিনি, আজ প্রথমবারই তো এর সাথে দেখা হলো। আর এটি আমার সন্তান তো নয়। তাছাড়া বাচ্চারা নাদান হয়, এটিও প্রায় 4 বছরের। এত কম বয়সের বাচ্চারা এমন ভুল করে ফেলে। আমার স্ত্রী মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, এটি 4 বছরের, 2 বছরের নয়। এই বয়সের বাচ্চারা কিছুটা বুদ্ধিমান হয়ে যায়। আপাতত হয়তো এটি ভুলই করছে। আমি নিচে গিয়েছিলাম, আমার এটি ভালো লাগলো। আমি ভাবলাম যে আমি একে আপনার কাছে নিয়ে আসি। আপনার এই বাচ্চাটি ভালো লাগছিল না? আমার কথা শুনে বললাম, হ্যাঁ, ভালো তো লাগছিল, কিন্তু তুমি একে এখানে কেন নিয়ে এসেছো? একে বাইরে পাঠিয়ে দাও আর তুমি বিশ্রাম নাও। আমি যতটা ভালোবাসা দেওয়ার ছিল দিয়ে ফেলেছি। মাসিজি জানিয়েছেন যে এটি এক পরিচারিকার ছেলে, আর আমার পরিচারকদের সাথে সম্পর্ক তৈরি করা পছন্দ নয়। আমার স্ত্রী হেসে বলল যে এমন বলতে নেই, কখনো কখনো নিজের শব্দই নিজেকে আঘাত দিয়ে যায়। এই বলে সে ওই বাচ্চাটিকে নিয়ে বাইরে চলে গেল। আমি তাকে অবাক হয়ে চলে যেতে দেখছিলাম যে এই কথা সে কেন বলছে। প্রীতি খুব সংবেদনশীল মেয়ে ছিল। কখনো তার কথা খুব আনন্দ দিত, আবার কখনো তার কথা খুব উদাস করে দিত, এবং মাঝে মাঝে তো তার কথা মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিত। আর এখন সে আমাকে বিভ্রান্তির মধ্যেই ছেড়ে দিয়ে গেছে। প্রায় 10 মিনিট পর সে ফিরে এসেছিল এবং কিছু না বলেই ওয়াশরুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে এলো এবং কিছু না বলেই বিশ্রামের জন্য শুয়ে পড়ল। আমিও তাকে বিরক্ত করিনি এবং চোখ বন্ধ করে নিজেও গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। সময় ধীরে ধীরে পার হতে লাগলো। আমার চোখ রাতের বেলা খুলল, কিন্তু আজ আমার খুব প্রশান্তির ঘুম হয়েছিল। একবারও আমার স্বপ্নে ওই বাচ্চার আওয়াজ বাজেনি, আর না আমার স্লিপ প্যারালাইসিস হয়েছিল। ব্যাস আমি শান্তিতে ঘুমিয়েছিলাম আর শান্তিতেই জেগেছিলাম। আমি উঠে বসলাম তো ঘর পুরোপুরি খালি ছিল। নিশ্চয়ই আবার প্রীতি নিচে চলে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে পৌঁছলাম তো ঘরে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়িয়েছিল। আমি চুপচাপ গিয়ে আমার বাবার পাশে বসে পড়লাম। আমি কিছু বলতাম তার আগেই আমার মা রান্নাঘর থেকে বাইরে এলেন এবং আমাকে আদর করে বললেন যে, বাবা, আমি তোমাদের দুজনের পছন্দের খাবার বানিয়েছি, চলো এখন সবাই মিলে খাবার খাই। আর প্রীতি আসেনি, ও কোথায়? আমি বললাম, মাও তো আগেই নিচে চলে এসেছে। মা বলতে লাগলেন যে, না না বাবা, ও নিচে আসেনি। তাদের কথা শুনে আমি অবাক হয়ে তাদের দিকে তাকালাম এবং সাথে সাথে বলতে লাগলাম যে, ও তো ঘরে নেই, আমি তো ভেবেছিলাম ও নিচে এসেছে, তবে ও কোথায় চলে গেল? আমার তৎক্ষণাৎ দুশ্চিন্তা হতে লাগলো। আমি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে দেখে বললাম যে, ওর এখানে বাড়ি সম্পর্কে খুব একটা জানাশোনা নেই, ও বাড়িটা এখনও ঠিকভাবে দেখেনি। আমি ওকে সকালেই বাড়িটা ঘুরিয়ে দেখানোর কথা ছিল, জানি না ও কোথায় চলে গেছে। যখন হঠাৎ রান্নাঘর থেকে মাসিজি বাইরে এলেন এবং আমাকে দেখে বলতে লাগলেন যে, বাবা, ছোট বৌমাকে তো আমি পরিচারিকা আকাঙ্ক্ষার ঘরের দিকে যেতে দেখেছিলাম, ও ওখানেই আছে, আর তার কোলে ওই বাচ্চাটিও ছিল, ও তার সাথে খেলছিল। আমি এখন রেগে বললাম, কে এই আকাঙ্ক্ষা, আর নিজের বাচ্চার কেমন শিক্ষা দিচ্ছে যে বাইরের আসা যে কোনো পুরুষকে পাপা বলে ডাকে? আমার মা বলতে লাগলেন যে, না না বাবা, এমন বলো না, আকাঙ্ক্ষা তো খুব ভালো মেয়ে, তার বাচ্চাও খুব ভালো, আর সে দেখতেও বেশ সুন্দর। আমার তো একদম নিজের বাচ্চার মতো আদরের হয়ে গেছে। বেচারি অসুস্থ থাকে, তার কোনো অসুখ আছে, আর তখনই নিরুপায় হয়ে আমাদের বাড়িতে কাজে ঢুকেছে। আমি রাগে বলতে লাগলাম, আমি আগেও আপনাকে অনেকবার বুঝিয়েছি মা যে এই গরিব মানুষদের বেশি মাথায় তুলবেন না, কিন্তু আপনি আমার কথা বুঝে
বোঝেনই না, অযথাই আপনি এই পরিচারকদের মাথায় তুলে নেন। তার বাচ্চা দেখুন আমাকে বারবার পাপা বলছে, আর আমার স্ত্রী পাগলের মতো তার পেছনে যাচ্ছে। সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি মা। আপনি এমন লোকেদের বাড়িতেই বা কেন ঢুকতে দেন যারা অযথাই বাড়ির পরিবেশ নষ্ট করে? এতটুকু বলে আমি বাইরের দিকে এগোলাম। আমার উদ্দেশ্য ছিল নিজের স্ত্রীকে বাড়ির ভেতর ফিরিয়ে আনা এবং এই আকাঙ্ক্ষার মস্তিষ্ক ঠিক করে দেওয়া। আমি সোজা সার্ভেন্ট কোয়ার্টারের দিকে এগিয়ে গেলাম। না জানি কেন যেমন যেমন আমার পা সামনে এগোচ্ছিল, আমার নিজের অস্তিত্ব ভারী মনে হচ্ছিল। এক মুহূর্তের জন্য সার্ভেন্ট কোয়ার্টারের দরজায় পৌঁছে আমার মনে হলো যে আমি ফিরে যাই, পাছে প্রীতির খারাপ না লাগে। যা হবে সে নিজে দেখে নেবে, আর আমি তাকে বুঝিয়ে দেব যে বেশি পরিচারকদের সাথে মাখামাখির দরকার নেই। কিন্তু এখন দরজার কাছে পৌঁছে সেখান থেকে ফিরে যাওয়া আমার কাছে নিজের অপমান মনে হচ্ছিল। যদি আমি প্রীতিকে ছাড়া বাড়িতে ফিরতাম, তবে অযথাই সবাই আমাকে নিয়ে মজা করত অথবা আমাকে অদ্ভুত নজরে দেখত। তাই আমি ভেতরে যাওয়াই শ্রেয় মনে করলাম। আমি সার্ভেন্ট কোয়ার্টারের রাস্তায় ঢুকলাম তো সারিবদ্ধভাবে অনেকগুলো ঘর তৈরি করা ছিল। তখন হঠাৎ আমার নজর দ্বিতীয় ঘরের দরজায় গেল, যার বাইরে একটি ছোট সাইকেল রাখা ছিল। আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই এটাই আকাঙ্ক্ষার ঘর হবে। আমি কিছু না বলে এই ঘরের দিকে এগোলাম এবং দরজায় কড়া নেড়ে ভেতরে ঢুকলাম। কিন্তু পরের মুহূর্তটি আমার প্রাণ কেড়ে নেওয়ার মতো ছিল। সামনেই আমার স্ত্রী মেঝের উপর বসেছিল, আর ওই পরিচারিকা আকাঙ্ক্ষা বিছানায় ছিল। তাকে দেখে এমন মনে হলো যেন কেউ আমার কলিজা ছিঁড়ে নিয়েছে, আমাকে আজ থেকে পুরনো সময় নিয়ে গিয়ে আছাড় মেরেছে। কিছুক্ষণ আমি নিজের জায়গায় একদম স্তব্ধ হয়ে থাকলাম। একই অবস্থা আমার সামনে থাকা মেয়েটিরও ছিল। সেও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল। যখন হঠাৎ আমার স্ত্রী ঘাবড়ে গিয়ে মেঝে থেকে দাঁড়িয়ে পড়ল এবং কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আমি কিছু বলতাম তার আগেই ওই মাসুম ফুলটি, যে গভীর ঘুমে তার মায়ের বিছানায় শুয়েছিল, সেও ঘুমের ঘোরে পাপা পাপা বিড়বিড় করছিল। যখন আমাদের দুজনের নজর ওই বাচ্চার দিকে গেল, আমি কিছু বলতাম তার আগেই আমার স্ত্রী আমার পেছন থেকে এলো এবং আমার বাহু ধরে বলল যে ঘরে চলো, ওখানে গিয়ে কথা বলবো, এখানে কথা বলা ঠিক নয়। না জানি কেন আমি এখান থেকে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার নজর ওই পরিচারিকার মুখের উপর আটকে ছিল। তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, তার গায়ের রং তামাটে হয়ে গিয়েছিল, তার চুল ছিল অবিন্যস্ত। মনে হচ্ছিল যে না জানি সে কত কাল ধরে কষ্টের মধ্যে আছে। আমারও এখান থেকে যাওয়াই ভালো মনে হলো। তাই আমি মাথা নেড়ে প্রীতির সাথে সার্ভেন্ট কোয়ার্টারের রাস্তা দিয়ে বেরিয়ে সোজা বাংলোর ভেতরে চলে এলাম। খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছিল, আর ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে দেওয়া হয়েছিল। মা আমাদের খাবার জন্য ডাকছিলেন, কিন্তু আমি কিছু না বলেই সোজা নিজের ঘরে চলে গেলাম। যেভাবে প্রীতি কথা বলছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে প্রীতি এই মেয়েটির ব্যাপারে অনেক কিছু জানে, কারণ সে কোনো সাধারণ মেয়ে ছিল না, বরং সে তো ছিল আমার অতীত সময়ের এক বিরাট সত্য। আমি ঘরে ঢুকলাম তো প্রীতি সোফায় বসে কাঁদতে লাগলো। কিছুক্ষণের জন্য আমার নিজের অবস্থাও ঠিক তেমনই ছিল। যে পাপের কথা মনে করে আমি প্রতিদিন তরপাতাম, যা আমাকে সবসময় কষ্টের মধ্যে আটকে রাখত, সেই পাপ অন্য কোথাও নয়, বরং আমার নিজের বাড়িতেই মজুদ ছিল। আমি কিছু ভেবে প্রীতির পাশে গিয়ে বসলাম। আমি কিছু বলতাম তার আগেই সে ডুকরে কাঁদতে শুরু করলো। তার এভাবে কাঁদা আমার কাছে খুব অদ্ভুত লাগছিল, বরং আমাকে কষ্টের মধ্যে ফেলছিল। আমি কঠোর স্বরে বললাম, আমাকে কিছু বলবে, নাকি শুধু কাঁদারই ইচ্ছে আছে? যদি এটাই তোমাকে করতে হতো, তবে তুমি আমাকে এখানে ইন্ডিয়া কেন নিয়ে এসেছো? কোন বাস্তবতা ছিল যা তোমাকে আমার বাবা মাকে বলতে হবে? আর এই মেয়েটিকে, যেটুকু আমি আন্দাজ করেছি, তুমি চেনো? তবে আমাকে দয়া করে বলো কি ব্যাপার। আমার কথা শুনে হঠাৎই সে পুরো শক্তি দিয়ে এক জোরালো থাপ্পড় আমার মুখে মারল এবং আমার কলার ধরে বলল, তোমার কি মনে হয় যে আমি কখনো বাস্তবতার কথা জানতে পারবো না? আমি সব জেনে লেছি যে তুমি কতটা নিচু মনের মানুষ। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি একটা মেয়ের জীবন বরবাদ করে দিয়েছি তোমার কারণে, আর তারই শাস্তি আমি পাচ্ছি যে আমার ঘরে সন্তান হয়নি। তার কথা শুনে আমি অবাক নজরে তার দিকে তাকালাম। জীবন সে নয়, বরং জীবন তো আমি বরবাদ করেছিলাম। তবে সে এই দোষ নিজের ঘাড়ে কেন নিচ্ছিল? সে কিছু বলার আগেই আমি বলতে লাগলাম যে আকাঙ্ক্ষার সাথে খারাপ কাজ করা ব্যক্তিটি আমি। আকাঙ্ক্ষার সাথে পাপ আমি করেছিলাম। তুমি এই পাপ নিজের ঘাড়ে কেন নিচ্ছ? সে আমার কথা শুনে কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর বলল, যখন আপনি আকাঙ্ক্ষার ইজ্জত নষ্ট করে তাকে ছেড়ে লন্ডন চলে গিয়েছিলেন, তখন তাকদীর তাকে আমার সাথে মিলিয়েছিল। তার শরীর খুব খারাপ ছিল। পরের দিন তার মা আর বোন তাকে যে হাসপাতালে ভর্তি করেছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। তারা খুব গরিব ছিল। আমাকেও লন্ডনের জন্য রওনা হতে হতো। আমার শরীর ঠিক ছিল না, তাই আমি ডাক্তারের কাছে নিজের চেক আপ করানোর জন্য গিয়েছিলাম। কিন্তু এই কেস দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। একটি মেয়ের ইজ্জত নিয়ে খেলা হয়েছিল। ডাক্তারও তার মা আর বোনকে বলেছিলেন যে আপনারা পুলিশে রিপোর্ট করুন, এটি একটি পুলিশ কেস। কিন্তু তার মা আর বোন ভদ্রলোক ছিলেন। তারা একথা অস্বীকার করলেন। তারা বললেন যে নরপশু আকাঙ্ক্ষার সাথে এমন করেছে তারা তাকে চেনে না, আর আকাঙ্ক্ষা এমন অবস্থায় নেই যে সে কিছু বলতে পারবে, আর তারা নিজেদের ইজ্জত হারাতে চায় না, তাই তারা শুধু সেখানে তার চিকিৎসার জন্য এসেছিল। এসব আমি দেখলাম তো আমার তাদের ওপর দয়া হলো।
তারা গরিব ছিল, তাদের কাছে চিকিৎসার টাকাও ছিল না। আমি আকাঙ্ক্ষার চিকিৎসার জন্য টাকা দিয়েছিলাম, সহানুভূতির খাতিরে তাদের সাহায্য করে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে আকাঙ্ক্ষার সাথে অন্যায় করা মানুষটি অন্য কেউ নয়, বরং আমার স্বামী ছিল। এমনকি আমি পরবর্তীতেও আকাঙ্ক্ষাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আমি নিজে তো লন্ডন যাচ্ছিলাম, তাই আমি আমার এক বান্ধবীকে আকাঙ্ক্ষার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে সে যেন যতটুকু সম্ভব তাকে সাহায্য করে। আমার বান্ধবী আমাকে আকাঙ্ক্ষার খবর দিত। সে আমাকে জানিয়েছিল যে 2 মাস পর আকাঙ্ক্ষা গর্ভবতী হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম আর নিজের বান্ধবীকেও বলেছিলাম যে সে যেন আকাঙ্ক্ষাকে বলে এই বাচ্চা নষ্ট করে দিতে, কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। ডাক্তার পরিষ্কার মানা করে দিয়েছিলেন যে যদি আমরা এই ভুল করার চেষ্টাও করি তবে এই মেয়ে মারা যাবে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম আর আমার বান্ধবীকে বারণ করে দিয়েছিলাম যে সে যেন এখন পিছিয়ে আসে। তারপর আমি তোমার সাথে বিবাহিত জীবনে এত ব্যস্ত হয়ে গেলাম যে আমি আর কখনো আকাঙ্ক্ষার কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিনি। কিন্তু যখন সেদিন সেই বান্ধবী লন্ডনে আমার সাথে দেখা করলো এবং সে আমাকে জানালো যে আকাঙ্ক্ষার সাথে খারাপ কাজ করা মানুষটি অন্য কেউ নয়, সেটি তুমি, তখন এটি শুনে আমার হুঁশ উড়ে গিয়েছিল। সে আমাকে পুরো সত্য বলে দিয়েছিল, কারণ আমার বান্ধবী আকাঙ্ক্ষার সাথে যোগাযোগ রেখেছিল। একজন গরিব হিসাবে তাকে সাহায্য করে যাচ্ছিল শুধুমাত্র আমার কথায়। তারপর সে জানতে পারল যে আকাঙ্ক্ষার কোনো বড় অসুখ হয়েছে। সে নিজের চিকিৎসা করাচ্ছে, কিন্তু ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন যে সে বেশি দিনের অতিথি নয়। তারপর আমার বান্ধবীরও বিয়ে হয়ে গেল এবং সে নিজের বিবাহিত জীবনে ব্যস্ত হয়ে গেল। আকাঙ্ক্ষাকে সাহায্য করার মতো কেউ ছিল না, কারণ তার বোনের বিয়ে হয়ে গিয়েছিল আর তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। সে তার বাচ্চাকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিল। তাকে সাহায্য করারও কেউ ছিল না, তাই সে মানুষের বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিল। আর দেখো, তকদির তাকে টেনে তোমারই বাড়ি পর্যন্ত নিয়ে এলো। যখন সে এখানে এলো আর জানতে পারল যে তুমি এই বাড়ির ছোট ছেলে, সে কোথাও তোমার ছবি দেখে নিয়েছিল, তখন সে উপলব্ধি করল যে যে নরপশুটি তার ইজ্জত নষ্ট করেছিল সে তারই বাড়িতে চলে এসেছে। তখন সে খুব কেঁদেছিল এবং সে এখান থেকে কাজ ছাড়ার চেষ্টাও করেছিল, কিন্তু তোমার মা তাকে অনেক সম্মান দিয়েছেন, তাকে সাহায্য করেছেন, তাই তার এটাই ভালো মনে হলো যে সে এখান থেকে কাজ ছেড়ে কোথাও যাবে না। তাছাড়া তুমি তো আর এখানে এই বাড়িতে থাকো না, তুমি তো লন্ডনে থাকো, তাই সে এখানে চুপচাপ কাজ করতে থাকবে। এইভাবে সে নিজের চিকিৎসাও করাতে পারবে আর নিজের ছেলের খেয়ালও রাখতে পারবে, কারণ এখানে তাকে থাকার কথাও বলা হয়েছিল। এইভাবে সে নিজের ছেলেকে নিয়ে চুপচাপ এখানে থাকছিল। একদিন তার দেখা আমার বান্ধবী বৈশালীর সাথে হলো, যে আমার কথায় প্রতিবার তাকে সাহায্য করে দিত। এবার আকাঙ্ক্ষা সত্য লুকাতে পারল না এবং সে সবকিছু আমার বান্ধবী বৈশালীকে বলে দিল। ইদানিং আমার বান্ধবী বৈশালীও তার স্বামীর সাথে লন্ডনে থাকে। যখন আমার তার সাথে দেখা হলো তখন সে আমাকে সব বলল যে আকাঙ্ক্ষা আমার শ্বশুর বাড়িতে আছে আর তার সাথে খারাপ কাজ করা ব্যক্তিটি অন্য কেউ নয়, তুমি ছিলে। তাই আমার লন্ডনে 1 মিনিটও থাকা সম্ভব হলো না আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হিন্দুস্থান গিয়ে আকাঙ্ক্ষা আর তার ছেলের সাথে দেখা করব এবং তোমার সত্য সবার সামনে নিয়ে আসব। আমি জানতাম না যে যে মেয়েটির প্রতি আমার এত সহানুভূতি হচ্ছে সেই মেয়েটি আমার স্বামীর পৈশাচিকতার শিকার ছিল। প্রীতির কথা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। আমার প্রীতির কোনো ভুল চোখে পড়ছিল না। সব থেকে বড় অপরাধী তো আমি ছিলাম। প্রীতি তো তাকে রক্ষা করেছিল, সে তো জানতও না যে সত্যটা কি। সে তো সত্য অনেক সময় পর জানতে পেরেছিল, আর যখন জানতে পারল সে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না এবং আমাকে এখানে নিয়ে এলো। আমার নিজের স্ত্রীকে দোষ দেওয়ার কোনো অধিকার ছিল না। আকাঙ্ক্ষা কলেজে অযথাই আমার ওপর হাত তোলেনি, বরং আমারই ভুল ছিল। আমি তাকে খেলনা ভেবে ব্যবহার করতে চেয়েছিলাম। যখন সে এই জিনিসের জন্য রাজি হলো না তখন আমি জোর করে তাকে ব্যবহার করলাম। তাছাড়া আমি শুরু থেকেই ধনী বাবার বখাটে ছেলে ছিলাম। আমি পুরো পরিকল্পনা করে আকাঙ্ক্ষার ইজ্জত নষ্ট করেছিলাম আর তারপর লন্ডন যাওয়ার পর তাকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, কখনো কখনো আমি নিজের ভুলের জন্য লজ্জা অনুভব করতাম। সেই কারণেই আমি লন্ডন গিয়ে নিজেকে বদলে ফেলেছিলাম। আর প্রীতিকে বিয়ে করার পর তো এমনিতেও আমার মাথা থেকে ফালতু চিন্তা বেরিয়ে গিয়েছিল আর আমি শুধু আমার স্ত্রীর হয়েই ছিলাম। আর আজ 5 বছর পর তাকে নিজেরই বাড়িতে নিজেরই সন্তানের সাথে দেখে আমি পাথর হয়ে গিয়েছিলাম। যে মহিলার কাছ থেকে আমি সত্য লুকাতে চেয়েছিলাম সেই এই সত্যের অংশীদার ছিল। অনেকক্ষণ আমি ওখানেই বসে থাকলাম আর কিছু ভেবে সার্ভেন্ট কোয়ার্টারের দিকে এগিয়ে গেলাম। আমাকে এখন সবকিছু ঠিক করতে হতো। হয়তো ওপরওয়ালা আমাকে এই কারণেই হিন্দুস্থান পাঠিয়েছেন। ওই ছোট্ট প্রাণটি যে প্রতি রাতে আমাকে পাপা পাপা বলে ডাকতো, আজ সেই ছোট্ট প্রাণটি আমার চোখের সামনে ছিল। আমি আবার সার্ভেন্ট কোয়ার্টারে এলাম এবং কিছু না বলে আকাঙ্ক্ষার পায়ে বসে আকুতি মিনতি করে তার কাছে ক্ষমা চাইতে লাগলাম। ওপরওয়ালা আমাকে খুব জঘন্য শাস্তি দিয়েছেন। আমি একটা মেয়েকে বরবাদ করে দিয়েছিলাম, তো ওপরওয়ালাও আমাকে বরবাদ করে দিয়েছিলেন। আমি যখন আকাঙ্ক্ষার পায়ে হাত দিলাম সে সাথে সাথে পিছিয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, আকাঙ্ক্ষা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনুশোচনার সাগরে ডুবে গেছি। আমি বুঝতে পেরেছি যে আমার ঘরে সন্তান কেন হয়নি। আমি তোমার জীবন বরবাদ করে কোনো শান্তি পাইনি, বরং সারা জীবন আমি তোর পেয়েছি। তুমি জানো না যে আমি 5 বছর ধরে কত কষ্টের মধ্যে কাটিয়েছি। প্রতিদিন আমার স্বপ্নে আমার সন্তান আসতো। আমাকে ক্ষমা করে দাও। কিন্তু সে আমাকে অনেক কথা শুনিয়েছিল এবং বলেছিল যে আপনার কারণে আমি কোথাও মুখ দেখানোর যোগ্য থাকিনি। এমনকি আমার এমন অসুখ হয়েছে যে আমি বেশি সময় বেঁচে থাকতে পারবো না আর নিজের বাচ্চার লালন পালনও করতে পারবো না। তার ক্যান্সার হয়েছিল, যা অনেকটা বেড়ে গিয়েছিল। সে বলল যে আরিয়ান,
আমরা গরিবদের কাছে আমাদের ইজ্জতই সব কিছু। আমিও একজন মায়ের ইজ্জতদার মেয়ে ছিলাম, কিন্তু দেখো আজ পরিচারিকা হয়ে গেছি, আর আমার সাথে কেউ নেই। এসব আপনার কারণে হয়েছে। আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে বাঁচিয়ে নেব, তোমার চিকিৎসা করাবো, আর নিজের ছেলেকে নিজের নাম দেব। আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দেব। তোমাকে ছেলের চিন্তা করার কোনো দরকার নেই। এখন আমি এসে গেছি। যা কিছু আমি নিজের হাতে বরবাদ করেছি, আমি নিজের হাতেই তা ঠিক করে দেব। কিন্তু সে বলল যে এখন আর এমন কিছু হতে পারে না। আমি বললাম যে না, এমন বলো না। আমি তোমাকে নিজের সাথে লন্ডন নিয়ে যাব, ওখানে তোমার চিকিৎসা করাবো। সে বলল যে না, আমি মরে যাওয়া পছন্দ করব, কিন্তু আপনার সাথে যাওয়া নয়। সে এই পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি এখন নিজের ভুলগুলোকে আর লুকাতে পারতাম না, তাই আমি আকাঙ্ক্ষার বাচ্চাকে নিয়ে বাংলোর ভেতরে এলাম এবং আমি আমার বাড়ির লোকেদের সব সত্য বলে দিলাম। আমার বাড়ির সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। মা তো ডুকরে কাঁদতে শুরু করলেন। বাবারও খুব রাগ হয়েছিল। আজ সত্য জেনে আমার কলিজা যেন ফেটে যাচ্ছিল। কিন্তু যখন আমি সবাইকে বললাম যে এখন আমি এই বাচ্চাকে অসহায় ছাড়ব না, একে নিজের নাম দেব, তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। প্রীতি চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। একভাবে তার সাথেও অন্যায় হয়েছিল, কিন্তু প্রীতিও এই কথার জন্য রাজি ছিল যে আমি বাচ্চাকে আর আকাঙ্ক্ষাকে নিজের সাথে লন্ডন নিয়ে যাই। কিছুদিন পর আমি তাদের দুজনকে নিয়ে লন্ডন চলে গেলাম। ওখানে গিয়ে আমি আকাঙ্ক্ষার অনেক চিকিৎসা করালাম, তাকে সুস্থ করার সব রকম চেষ্টা করলাম। হয়তো এভাবেই আমার ভুলের প্রায়শ্চিত্ত হয়ে যেত, কিন্তু তেমনটা হলো না। লন্ডন যাওয়ার 4-5 দিন পরেই আকাঙ্ক্ষার শরীর এতটাই খারাপ হলো যে সে মারা গেল, আর তার ছেলেকে আমার স্ত্রী নিজের করে আগলে নিল। আমি তার কাছে ক্ষমা চাইতে থাকলাম, আর সে আমাকে ক্ষমা না করেই এই পৃথিবী ছেড়ে চলে গেল। আকাঙ্ক্ষার মৃত্যুতে আমরা স্বামী স্ত্রী দুজনেই অনেক কেঁদেছিলাম। এইভাবে আকাঙ্ক্ষা আমাদের মাঝখান থেকে চলে গেল, আর আমার সন্তান আমি পেয়ে গেলাম। হয়তো সেই কারণেই ওপরওয়ালা আমাকে নিঃসন্তান রেখেছিলেন, কারণ আমার সন্তান থাকা সত্ত্বেও আমি আমার সন্তানকে জানতাম না। আর যখন আমি আমার সন্তানকে পেয়ে গেলাম, তখন আমি জীবনের সব খুশি পেয়ে গেলাম। আমার স্ত্রী তাকে নিজের সন্তানের মতো ভালোবাসলো, আর এইভাবে তারও কোল পূর্ণ হলো। বলে না যে যখন আপনি ভালো কাজ করবেন তখন অপরওয়ালাও কখনো আপনার সাথে কিছু খারাপ করবেন না। আমি এখন আমার ছেলে আর স্ত্রীর সাথে সুখে থাকছি, কিন্তু আমার আজও আকাঙ্ক্ষার কথা মনে পড়ে, আর আজও অনুশোচনা হয় যে যদি সে মরার আগে একবার আমাকে ক্ষমা করে যেত। কিন্তু এটি ভালো হয়েছে যে ওপরওয়ালা তার নিঃশ্বাস তখনই বন্ধ করেছেন যখন তার আমানত আমার হাতে সঁপে দেওয়া হয়েছে। না হলে জানি না আমার ছেলের কি হতো। আমার ছেলে যদি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতো, তবে হয়তো আমার জীবনের পাপ আরও বাড়তেই থাকতো। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের কাহিনী পছন্দ হয়েছে। কাহিনী পছন্দ হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই টিপুন যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পান।